নমস্কার। এসআইআর হওয়ার ৩ মাস পরই বিধানসভা ভোট। এই মাসে এসআইআর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ একটাই, ১৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নানান ধরনের বাঙালির যে উৎসব, এর পাশাপাশি আপনারা জানেন ছট পুজো থেকে দিওয়ালি সবটাই কিন্তু রয়েছে। সে কারণে এই মাসে সম্ভব নয় অনেকে বলছেন, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন যেটা, সেটা এসআইআর হওয়ার আগেই হুমকি এবং টানাপোড়েন কিন্তু শুরু হয়ে গিয়েছে। রাজ্যের একজন বিখ্যাত প্রখ্যাত একজন নেতা পার্থ ভৌমিক, যিনি সচরাচর এখন তাকে দেখা যায় না, কিন্তু অতীতে তাকে বারংবার টিভি ডিবেটে এবং বারংবার নিউজে থাকতেন তিনি। তো তিনি কি বলছেন? তিনি বলছেন কোট আনকোট যে বৈধ ভোটার বাদ দিলে মমতা অভিষেক বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন, এমনটাই এই মহাশয় বলছেন। মাননীয়া কিন্তু রাজ্য মুখ্য আধিকারিক যিনি রয়েছে, নির্বাচনী আধিকারিক, সেই মনোজ আগরওয়াল, তাকে উদ্দেশ্য করে কি বলেছিলেন আপনাদের হয়তো মনে রয়েছে। তিনি কোট আনকোট বলছেন যে এখন যিনি সিইও, তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ রয়েছে, সময় হলে বলবো। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে, এমনটাই তিনি বলছেন। কিন্তু এই বক্তব্য প্রশ্ন হচ্ছে কারা প্রকাশ করলো? আসলে তৃণমূলের সিপিআইএম থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের মুখপত্র রয়েছে। সেই মুখপত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সিপিআইএম তার নিজের মুখপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রকাশ করেছেন, কিন্তু স্বয়ং তৃণমূল কংগ্রেস তার মুখপত্রে কিন্তু এই মন্তব্য প্রকাশ করেনি। এই নিয়ে চরম টানাপোড়েন চলছে যে এর মধ্যে কি কোনো দ্বন্দ্ব বা গোষ্ঠীকোন্দল রয়েছে তাদের মধ্যে, কারণ সর্বোচ্চ তো আমাদের মাননীয়াই রয়েছেন এই তৃণমূল কংগ্রেসের নেত্রী। এই নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু তার চেয়েও যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে উনি বলছেন যে একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছেন, তিনি হচ্ছেন রাজ্যের আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচনী আধিকারিক এবং মুখ্য নির্বাচনী আধিকারিক। তাহলে প্রথম প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে, তিনি যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকতেন, তবে দাঁড়িয়ে আগে কেন এই ধরনের মন্তব্য করা হয়নি যে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি হতে চলেছেন সেই মনোজ আগরওয়াল একজন দুর্নীতিগ্রস্ত অফিসার। দ্বিতীয়ত, যদি সত্যি উনি দুর্নীতিগ্রস্ত হন, তবে দাঁড়িয়ে এই ধরনের দুর্নীতিগ্রস্ত সিইওকে কেনই বা তিনি স্যাংশন করলেন বা তার অনুমতি দিলেন? কারণ আপনারা জানেন, রাজ্য সরকার যদি ক্লিয়ারেন্স না দেয় তবে কিন্তু একটা পাতাও নড়বে না। সুতরাং নির্বাচন কমিশনের যেমন একটা মদত রয়েছে, সেই পাশাপাশি কিন্তু রাজ্য সরকারও এর মধ্যে স্যাংশন করে থাকেন, বা বলা যেতে পারে যে তাদের অনুমতিটা নেওয়া হয় রাজ্য সরকারের কাছ থেকে। তারা ক্লিয়ারেন্স দিলে পরেই এই ধরনের কোনো আধিকারিককে নিয়োগ করা যেতে পারে। সুতরাং তারা কেন ক্লিয়ারেন্স দিলেন যদি উনি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন? মাননীয়া আরও বলছেন যে বিহার পেরেছে, বাংলায় ভিন্ন পরিস্থিতি। সত্যি যদি তাই হয়ে থাকে, বাংলা যদি অন্য গ্রহের হয়ে থাকে, বা সত্যি যদি আসলেই যদি কোনো কারণ থেকে থাকে, তবে দাঁড়িয়ে এই ধরনের পাবলিকালি বলার কি মানে রয়েছে? অনেকগুলো কিন্তু এর মধ্যে সমীকরণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তার আগে আপনাদের বলি, চিঠি আকারে কিন্তু এটা নির্বাচন কমিশনকে দেওয়াই যেতে পারত, কিন্তু সেটা দেওয়া হয়নি। এর পেছনে রাজনৈতিকভাবে বিভিন্ন সমীকরণ দেখছেন যে কাউকে, নির্দিষ্ট কোনো কমিউনিটিকে কি উনি খুশি করতে চাইছেন, বা বলা যেতে পারে তাদের বাঁচাওয়ের ক্ষেত্রে তিনি কি অগ্রণী ভূমিকা পালন করতে চাইছেন, এই ধরনের কিছু প্রশ্ন উঠছে। এবং আপনাদের বলি, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার বক্তব্য যে ১ কোটির বেশি কিন্তু নাম বাদ যাওয়া উচিত, এমনটা উনি মনে করছেন। এর মধ্যে সবথেকে যেটা ট্র্যাজেডি বা বলুন অনেকের কাছে অট্টহাস্যের বিষয়, সেটা হচ্ছে যত জ্বালা হয় সবটা কিন্তু মুখ্য সচিবের। কারণ আপনারা জানেন, রাজ্য সরকারের মাননীয়া আমাদের সর্বময় কর্তা, তার বিরুদ্ধে তো কিছু করতে পারবে না ইলেকশন কমিশন, তাদের ক্ষমতা সীমিত রয়েছে। সুতরাং তারা যারা অফিসার রয়েছেন তাদেরকে ধরেন। আগে আপনারা জানেন সেই আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার কতটা কি কন্ট্রোভার্সি হয়েছে, আর এখন সেই মনোজ পন্থকে ঘিরে শুরু হয়েছে একটা টানাপোড়েন। এখানে বলা হচ্ছে যে 1 বছরের জেল পর্যন্ত হতে পারে। ইলেকশন কমিশন রীতিমতো হালকা একটা হুঁশিয়ারি সুরেই বলছেন যে 1 বছরের জেলও হতে পারে যদি মিথ্যা প্রমাণিত হয়। আসলে এই মহাশয় মনোজ পন্থ কিন্তু উপস্থিত ছিলেন যখন মাননীয়া তার বক্তব্যগুলো রাখছিলেন, এবং তিনি কিন্তু প্রতিবাদও করেনি, এবং ইলেকশন কমিশন তো মনে করছেন সেখানে থাকাটাই তার উচিত হয়নি।
সুতরাং এই টানাপোড়েনের চক্করে আজকের দিনে দাঁড়িয়ে মুখ্য সচিব বিপদে পড়তে চলেছেন কিনা এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন, এবং অতীতে তো হয়েছে আপনারা জানেন। কিন্তু তার চেয়েও যেটা বড় খবর আজকের দিনে দাঁড়িয়ে, যে রাজ্য ক্রমশই ঋণে জর্জরিত হয়ে পড়ছে। আপনাদের বলে রাখি, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পেন্ডিং দিয়ে দেওয়ার জন্য, সেই আপনারা জানেন সেই ভাতা দেওয়ার জন্য, ডিএ দেওয়ার জন্য অতীতে প্রায় ৩৫০০ কোটি টাকা ধার নিয়েছিল বলা হয়, বা ধার চাইছিলেন তারা সেই সময় দাঁড়িয়ে। একটা খবর আপনাদের সামনে রাখছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের বলে রাখি, সেপ্টেম্বর পর্যন্ত বাজার থেকে, আরবিআই থেকে, এবং আপনাদের বলে রাখি প্রায় ৪৯,০০০ কোটি টাকা ইতিমধ্যেই ঋণ নিয়েছেন বলা হচ্ছে এই সরকার। এর পাশাপাশি আরও তথ্য উঠে আসছে যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নাকি ২৯,০০০ কোটি টাকার মতো করে একটা ঋণ নেওয়া হতে পারে। এর পাশাপাশি ডিসেম্বরে সবচেয়ে বেশি অঙ্কের ঋণটা নেওয়া হবে, অর্থাৎ ১৫,০০০ কোটি টাকা, নভেম্বরে ১১,০০০ কোটি এবং অক্টোবরে ৩,০০০ কোটি টাকা লোন বা ওই ধরুন ঋণ নেওয়া হবে। আসলে আপনাদের বলি, ডিসেম্বর মাসে যে ১৫,০০০ কোটি টাকা নেওয়া হবে, সেই পয়সা দিয়ে কি করা হতে পারে? অনেকে অনুমান করছেন সামনেই বিধানসভা ভোট, আরও কি নতুন কোনো প্রকল্প আসতে চলেছে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে, এইটাই অনেকে কিন্তু প্রশ্ন করছেন। এর পাশাপাশি আপনাদের বলি যে টোটাল যদি দেখা যায় যে কত টাকা তারা ঋণ নিচ্ছেন, প্রায় ৭৮,০০০ কোটি টাকায় ঋণের বোঝা কিন্তু চেপে গিয়েছে এই রাজ্য সরকারের, এবং বলা যেতে পারে আমাদের মাথাতেও। আসলে ২০২৫-২৬ অর্থবর্ষে অনুমান করা হচ্ছে প্রায় ৭.৭২ লক্ষ কোটি টাকার ঋণের কথা, যেটা ২০২৪ সালে ২৪-২৫ যে অর্থবর্ষ, সেই সময় ৬.৩০ লক্ষ কোটির অঙ্কের ছিল। সেটা আজকের দিনে দাঁড়িয়ে আরও বাড়ছে বলা হচ্ছে, এবং অনেকেই এই ক্ষেত্রে বামফ্রন্টের তরফ থেকে বলছেন যে বামফ্রন্টের আমলে সেই ২০১০-১১ সালে ১.৯০ লক্ষ কোটি টাকা মাত্র ঋণ ছিল, আর সেটা আজকের দিনে দাঁড়িয়ে ৬.৩০ লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে। তাহলে আপনারা বুঝে নিন যে সেই সময় হয়তো টাকার অঙ্কটা হয়তো অনেকটা কম থাকলেও টাকার যে ভ্যালু সেটা কিন্তু বেশি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো টাকার ভ্যালু কিছুটা কমেছে, বা বলা যেতে পারে ঋণটাও বেড়েছে। এই নিয়ে আপনাদের কি অবজারভেশন, আপনাদের কি মন্তব্য, নিশ্চিতভাবে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তবে নিশ্চিন্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।